তো এটা ওর বাবার থেকে পাওয়া। ওকে পুরোটাই ওর বাবার মতো। আজকে ভীষণ ভীষণ ওর বাবার কথা মনে পড়ছে, কারণ যখনই কোনো জায়গায় আমি কখনো মেকআপ করেছি, কোনো শুটিং করেছি, কিছু করেছি, সঙ্গে সঙ্গে তুমি দেখেছো যে সারাক্ষণ ভিডিও কলে থেকেছে আমার হাজবেন্ড। কারণ আমার হাজবেন্ড আমার কাজটাকেও কখনো মনে করেনি যে ওটা আমার একার কাজ, ও মনে করতো ওটা ওর। কান্না নয়, হাসি মুখটা তোমার একদম কাঁদতে চাই না, কারণ আমার হাজবেন্ডও চাইনি কখন আমি কাঁদি। আমার হাজবেন্ড ভীষণ চাইতেন যে আমি সবসময় হাসি, কারণ কি ও কান্না আমার পছন্দ করতো। আমি কাঁদলেও ভীষণ হয়ে যেত, নার্ভাস হয়ে যেত। আমার মাও তো আছে, ওনাকেও তো ভালো রাখতে হবে। তো আমি ভেঙে গেলে তো উনি তো আর কোথায়, মানে তার তো কোনো আশা থাকতে পারে না না। তো ফলে সেই জন্যই আর কি আমার মাকে অন্তত আমার থেকে অন্তত একটু ভালো রাখাটা আমার কর্তব্য। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন আমাদের এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। সুন্দর করে নিজেদেরকে সাজাতে হবে, জীবনকে সাজাতে হবে। ঠিক তেমনি নতুন বছরের আগেই বা নতুন বছরের শুরুতেই প্রায় বলা যেতে পারে আমরা পেয়ে গেছি আমাদের খুব প্রিয় সুভদ্রাদি এবং তার মেয়ে, তার কন্যা নিখাতকে। এবং এত সুন্দর সাজে যিনি সাজিয়েছেন সেই পঙ্কজদা রয়েছেন আমাদের সঙ্গে। তিনজনকে ওয়েলকাম জানাই। প্রথমেই যেটা বলবো, খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে। আমার তো মনে হচ্ছে টলিউডের নতুন অভিনেত্রী পেয়ে গেছি। কিন্তু সুভদ্রাদির ক্ষেত্রে বিশেষ করে বলবো, অনেকদিন পর তোমায় সাজে দেখলাম, একটু রঙিন হতে দেখলাম, ভালো লাগছে সুভদ্রাদি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে পঙ্কজকে দেখলেই আমি, আজ না, যবে থেকে পঙ্কজকে চিনি তবে থেকে পঙ্কজকে দেখলেই আমি আমার মেকআপ রেখে দিতাম। ইউজুয়ালি আমার মেকআপ আমি নিজেই করি। কিছু কিছু মেকআপের মানুষ আছেন, মেকআপ শিল্পী আছেন, যাদেরকে দেখলে আমি আমার আমার রং আমি রেখে দিই। তার মধ্যে মানে অন্যতম হচ্ছে পঙ্কজ। এবং পঙ্কজ আমাকে অনেক কিছু শিখিয়েছিল। অনেক ক্যামেরার সামনে কি ফাউন্ডেশন কিভাবে ইউজ করলে তোমাকে কিভাবে আরো তুমি বেটার রিপ্রেজেন্ট করতে পারবে সেটা শিখিয়েছিল। তখন পঙ্কজকে বলেছিলাম, তুই যে এত জানিস, তুই কেন মানুষকে শেখাস না? তোর তো শেখানো উচিত। বলছি, কি জানি দিদি, কি করব জানি না, ইচ্ছে তো আছে করার, কিভাবে কি হবে। তো যাই হোক, সবচেয়ে ভালো লাগে সেই দিনে সেই ছোট্ট আলোচনা আজকে পঙ্কজ একাডেমিতে পরিণত হয়ে গেছে। সেদিনও যেমন ছিল আজও এমনি আছে। এই টিপসটা আমাকেও দেয়নি যে এই যে সেদিনকেও যেরকম দেখতে লাগছে আজকেও এরকম সেম দেখতে লাগছে, এটা কি খেয়ে হয়, এটা পঙ্কজ আমাকে বলেনি। বয়সটা পঙ্কজ থামিয়ে রেখেছে, সেইটা পঙ্কজ আমাকে বলেনি। ওইটা যদি বলবে তাহলে ভালো লাগবে। পঙ্কজ, আজকে যদি এটা বলা হয় আর কি করে বয়স থেমে থাকা যায়। খুব কঠিন প্রশ্ন মনে হচ্ছে। এরকম প্রশ্ন কখনো আসেনি আমার কাছে। আমি সবসময় আমি ছোট ভাই হিসেবে দিদির গাইডলাইন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে আমি দিদিকে একটা দুটো তিনটে প্রশ্ন করি, চারটে প্রশ্ন করি, পাঁচটা প্রশ্ন করি। দিদি খুব ক্যাজুয়াল আর খুব সিরিয়াস মানুষ বিশেষ হয়। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে এরকমভাবেই দেয়, সিচুয়েশন ওয়াইজ চলতে হবে। আর সেইভাবে আমাকে কিভাবে বেটার রাখা যায়, মানে যেরকমই তার পরিস্থিতি ভিতরে থাকুক না করো, বাইরে যেন রিভিল না হয়, সেটা একটা বড় বিষয়। কিন্তু সুভদ্রাদি হচ্ছে দিদি, মানে মুখ দিয়ে ওই বেরোয় না অভিনেত্রী, ঠিক আছে, দিদি বেরোয়। প্রত্যেকটা আমার কম বেশি কাজে আমি যখনই বলি দিদি এটা ভাবছি তোমাকে নিয়ে, বা তুমি আসবে, আমি তোমাকে দেখতে চাই, মোটামুটি না বললেও পরবর্তীতে কিন্তু হ্যাঁ করে। এটা আমার বড় পাওনা। এখানে তার মেয়ে আছে আজ, ওকে আমি অনেক ছোট থেকেই দেখছি আর চিনি। ওর না সব জায়গায় যায় না, আর ওর কমফোর্টেবল ব্যাপারটা খুব প্রয়োজন হয়। তো সকাল থেকে ইচ্ছা কম ছিল, কিন্তু বলে বুঝিয়ে
যতটা ওকে রাজি করিয়েছিল মা, তারপরেও না বলেছিল। বাট আমি যখন ওকে বললাম ফোন করে, ও তখন কিন্তু না বলেনি, ও এসেছে। ওকেও খুব সুন্দর লাগছে, দিদির থেকে বেশি ভালো লাগছে ওকে। এই কথাটা শুনে কিন্তু বেশি খুশি হলো সুভদ্রা দিদি। আমরা বাঙালিয়ানা হিসাবে পয়লা বৈশাখ কি মানি, সেটাকে রিপ্রেজেন্ট করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও সাজটাই প্রথম এরকম সুন্দরভাবে এত গয়নাও পড়েছে, কখনো পরেনি। আমার আমাকে দেখিনি, সাজে না, আরো সাজলে মোটে ওর সাধ্য সাধন করেছে তুমি আজকে। আমি তো দেখলাম লিপস্টিক কাজলটাও কিন্তু পড়তে চাইছিল নিখাত, তাই তো? এখন কেমন লাগছে, আমি একটু ওর অভিজ্ঞতাটা শুনে নিই। নিখাত কেমন লাগছে মায়ের সঙ্গে প্রথম শুট? প্রথম কথা, এটা তো আমার ফার্স্ট টাইম, তো ফলে আমি নার্ভাস ছিলাম, প্রথমে আসার একদম ইচ্ছে হয়নি। তারপর মা খুব জোর করলো, তারপর মানে পঙ্কজ ভাইয়া বললো কি না তুমি এসো, তো ঠিক আছে আমি গেলাম। তারপর এক্সপিরিয়েন্স প্রথমবার করলাম, ইউনিক লাগলো, ভালোও লাগলো, মায়ের সাথে তো কখনো করিনি, তো ফলে খুব ভাল লাগলো আর কি। মেয়ে তো একেবারে তৈরি গো, কি সুন্দর কথা বললো। না, ও খুব ভালো ডিবেট করে, ও স্কুলে, ও হেরিটেজে পড়ে, সেখানে ও যে কোনো সাবজেক্ট, ওর টিচাররাই বলে যে কোনো সাবজেক্ট ওকে দেওয়ার পর 2 মিনিট টাইম দেওয়া হয় ওদের ডিবেটের জন্য। তো সেইখানে যে কোনো সাবজেক্ট হোক না কেন, খুব কঠিন কঠিন সাবজেক্ট চুজ করা হয়। যেমন কিছুদিন আগে ভোটের আগে একটা সাবজেক্ট চুজ করা হয়েছিল যে ভোটে শিক্ষিত লোকদের ভোট দেওয়া উচিত না অশিক্ষিত লোকদের ভোট দেওয়া উচিত, দিল কেন? তো তাতে ও অশিক্ষিত লোকেদের হয়ে কথা বলেছিল, এবং সেখানে যারা জাজ ছিলেন তারা বলেছিলেন তুমি এটা চালিয়ে যেও, তোমার এই দিকে হবে। তো এটা ওর বাবার থেকে পাওয়া, ওকে পুরোটাই ওর বাবার মতো। আজকে ভীষণ ভীষণ ওর বাবার কথা মনে পড়ছে, কারণ যখনই কোনো জায়গায় আমি কখনো মেকআপ করেছি, কোনো শুটিং করেছি, কিছু করেছি, সঙ্গে সঙ্গে তুমি দেখেছো যে সারাক্ষণ ভিডিও কলে থেকেছে আমার হাজবেন্ড। কারণ আমার হাজবেন্ড আমার কাজটাকেও কখনো মনে করেনি যে ওটা আমার একার কাজ, ও মনে করতো ওটা ওরও কাজ। তোমাকে এটাতে ভালো লাগছে না, একটু চেঞ্জ করে নাও, গালটা একটু কাটো, মোটা হয়ে গেছো, একটু গালটা কাটো, ছবিটা তুলে আমাকে কিন্তু পাঠাও। সবার আগে ছবিটা ওর কাছে যেত। তো আজকে যাই না, নিশ্চয়ই আছে আমার সঙ্গে, সেটা একটু লাগছে, খারাপ লাগছে। সবচেয়ে ভালো লাগছে, আমার বরের সবসময় ইচ্ছা ছিল যে ওর মেয়েকেও এরকম খুব সুন্দর দেখাবে। তো বারবার বলতো মেয়েকে তো নতুন করে শেখাতে হবে না, ও তো জলেরই মাছ, মাছের বাচ্চাকে কখনো সাঁতার কাটতে শেখাতে হয়? ঠিক মাছের বাচ্চা সাঁতার কাটবে, এখন তো ও সাঁতার নাও কাটতে পারে, দেখা গেল হয়তো কই মাছ ডাঙায় উঠে গেল। তো এইসব আমি মজা করতাম, আজকে বড্ড মিস করছি। এবং এটার জন্য কিন্তু পঙ্কজের ক্রেডিট। আমি কিন্তু এর মধ্যে, আমার হাজবেন্ড মারা গেছেন 30 সেপ্টেম্বর, 6 মাস হয়ে গেল। দিন হিসেবে গুনতে থাকলে 185 দিন আজকে হয়ে গেছে যখন আমরা আজকে শ্যুট করছি। তো এর মধ্যে আমি খালি 2টো ছবি করেছি, তাও মানে সবাই খুব জোর করেছে তাই আমি 2টো ছবির কাজ করেছি, আর আমি কিচ্ছু করিনি, আমি বাড়িতে থেকেছি। আমার মনে হচ্ছে এই সময় আমার মেয়েকে সময় দেওয়া উচিত। আমার মা খুব অসুস্থ হয়ে গেছেন আমার হাজবেন্ড চলে যাওয়ার পর, আমার মনে হচ্ছে মাকে সময় দেওয়া উচিত, কারণ এরা তো আমার পরম আত্মীয়, পরম নিজের লোক। আমি যদি নিজের লোককেই না দেখতে পারি, আমি তাহলে জনগণকে কি ভালো রাখবো? আমি তাহলে জনগণকে কি দেখবো? আমি তাহলে জনগণের জন্য কি কাজ করব? আমি যদি নিজের ঘরকেই না ঠিক রাখতে পারি। তো সেইটা ছিলাম। হঠাৎ পঙ্কজ আমাকে ফোন করে বললো, শোনো না সুভদ্রাদি, একটা জিনিস ভাবছি। এবং আমি জানি পঙ্কজ এটা খালি ভেবেছে শুধু আমার জন্য, আমাকে বাড়ি থেকে বার করার জন্য। এবং শুধু পঙ্কজ না, ওর বই একই জিনিস ভেবেছে, ওরা দুজনে মিলে যুক্তি করে আমাকে বাড়ি থেকে বার করা কি করে যায় সেই প্ল্যানিংটা করেছে। করে আমাকে বললো আমি এটা ইয়েতে করছি, আমি তোকে আমি একটু বাদে ফোন করে জানাচ্ছি। ও আবার সন্ধ্যাবেলা আমায় ফোন করেছে। প্রথমটা আমি ওকে ধরিনি ফোনটা, দ্বিতীয়বার পঙ্কজ ফোন করছে। পঙ্কজের ফোন রিজেক্ট করা যায় না, কারণ এত বছরের সম্পর্ক, এত দিনের সম্পর্ক কি করে করা যায়? তা হ্যাঁ বল, তাহলে তুমি কটার সময় আসছো? তুমি তাহলে শান্তিতে মধ্যে চলে আসো, মেয়েকে নিয়ে কিন্তু আসবে। হ্যাঁ মা মেয়ে আমি এটা করব, ওটা কিন্তু দুজনকে আমার লাগবে। ঠিক আছে দাঁড়া আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে, মেয়ের সাথে কথা বলি, এ করি। এবং এই যে আজকে এলাম এখানে এসে কিন্তু আমার একবারও মনে হচ্ছে না আমি স্টুডিওতে কাজ করছি, আমার একবারও মনে হচ্ছে না যে আমি এ করছি, খালি খালি মনে হচ্ছে। কারণ কি পঙ্কজকে আমার হাজবেন্ড চিনতো,
পঙ্কজকে অনেক সময় পঙ্কজের সাথেও কথা বলেছে, আমার ছেলের বিয়েতে পঙ্কজ সাজিয়েছে। তো মানে খালি মনে হচ্ছে বোধহয় সাথেই আছে, এখানেই হয়তো পাশাপাশি আছে, দেখছে হয়তো। তো সেই জন্য আজকের এই ইয়েটা ভালো লাগছে, অনেকদিন বাদে একটা কাজ করে আরাম লাগছে। থ্যাংক ইউ। সত্যি আজকে একদম সুভদ্রাদিকে সবসময় আমরা হাসতেই দেখেছি, কিন্তু আজকে কথা বলতে বলতে শুটের মাঝে মাঝেই চোখ ভিজে যাচ্ছে, খুব স্বাভাবিক। তবে এই যে এই বেরোনো, তবুও আমি বলবো এইটা থেকে বেরোনো, এটা কিন্তু পঙ্কজদার ক্রেডিট, তাই না? মানে আজ যে কান্না নয়, হাসি মুখটা তোমার একদম কাঁদতে চাই না, কারণ আমার হাজবেন্ডও চাইনি কখন আমি কাঁদি। আমার হাজবেন্ড ভীষণ চাইতেন যে আমি সবসময় হাসি, কারণ কি ও কান্না আমার পছন্দ করতো। আমি কাঁদলেও ভীষণ হয়ে যেত, নার্ভাস হয়ে যেত, এবং বলতো কি করবো বলো, কি করবো বলো, তুমি তাহলে কাঁদবে না, কি করবো বলো, কি করবো বলো, তুমি তাহলে কাঁদবে না, এরকম করতো। তো আমি কাঁদতে চাই না, কিন্তু আসলে এটা কি বলতো, এটা ইনার ফিলিং, এটা ইউ ক্যানট কন্ট্রোল সামথিং টু সাম এক্সটেন্ট। তো সেইটা আমার হচ্ছে, কিন্তু আমি একদমই কাঁদতে চাই না। দর্শকদের বলি, আমি হাসতে চাই এবং আমি মানুষের জন্য বাঁচতে চাই, আপনাদের জন্য বাঁচতে চাই, এই আমার বাচ্চাগুলোর জন্য বাঁচতে চাই, পঙ্কজের এই যে টিমের যারা রয়েছে, তুমি, পঙ্কজের বউ, পঙ্কজের একটা ছোট্ট মেয়ে হয়েছে, একদম লক্ষ্মী। আমি তাকে আজকে কোলে নিয়েছি, সে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে, মানে মনে হচ্ছে মা লক্ষ্মী আমার কোলে। বিশ্বাস করুন, এখন বড্ড ছোট তাই আপনাদের দেখাতে পাচ্ছি না, আরেকটু বড় হলে আমি কথা দিলাম আমি কোলে নিয়ে আপনাদের দেখাবো। সেই শ্যুটটা আমি করতে আসবো, আজকেই পঙ্কজকে আমি বলে দিলাম ওই শ্যুটটা আমিই করব ওকে কোলে নিয়ে। তো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। তো লক্ষ্মী এসে গেছে ঘরে, পঙ্কজের কে আটকানো এবার একটু কঠিন হবে, একদম একটু কঠিন হবে, একদম। দেখো এই যে আমরা আলোচনা করছি, যে আমাদের কাজ নিয়েই আলোচনা করছি, আমাদের আগামী দিনের প্ল্যানিং নিয়ে, তুমি আগামী আরেকটা শুট করবে বলছো, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু সব থেকে বড় মানে পার্ট আমাদের টিম, তাই তো? তা আমিও তো একটা টিমের মাধ্যম দিয়ে এগিয়ে যাই। তোমার যে আশা, বাড়ি থেকে বেরোনো, এর আগেও তো তুমি এসেছো, দাদাও এসেছে শুটিং এ। তো এখানে দাঁড়িয়ে কখনো আমার আজও মনে হয় না যে দাদা আমাদের সাথে নেই, এখনো আছে, আগামীতেও থাকবে, হয়তো পাশে নেই কিন্তু আছে। সময় সবকিছু শেখায়, পরিস্থিতি অনেক খারাপ আসে, অনেক কিছু দেখতে হয় সামনে, কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিকে ফেস করতে হবে, তারপরে তো ভালো দিন আসেই, আচ্ছা দিন আয়েগা। তো এখন আসছে আচ্ছা দিন, অবশ্যই। আমার লক্ষ্মী এসছে ঘরে, তো আমি তো মানবই না, সেটা আসতে হবে আমার ঘরে হলে। স্যার হ্যাঁ, দিদি যেটা বলেছে, আমি প্রত্যেকটা অডিয়েন্সকে বলছি, খুব তাড়াতাড়ি না হলেও আসবে, আর দিদির হাত ধরেই আসবে। আজকের এই যে শুটিং, এই যে পয়লা বৈশাখ, যতই বলুক সবাই 1 জানুয়ারি যাই কিছু, আমরা বলে 1 জানুয়ারি শুরু করি কাউন্টডাউনে, কিন্তু তাহলেও পয়লা বৈশাখে বাঙালি একটা অন্য ঘরানা। এবং পয়লা বৈশাখে একটু ধুতি, একটা শাড়ি, একটু ঝোলা কানের দুল, ছোট্ট টিপ, ছোট হালকা লিপস্টিক, ব্যাস, আর একটু কাজল, ব্যাস কার্তিকরা তৈরি, সরস্বতীরাও রেডি। কাজেই আমাদের এই সাজটা প্রচন্ড ভালো। এবং তার সাথে যদি আবার বলি, পঙ্কজের একটু মেকআপের টাচ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। এবং আজকের এই পয়লা বৈশাখে পঙ্কজ যেটা চেয়েছে, যে আমার মেয়েকে, ও চেয়েছে ওর এক নতুন মডেলকে ইন্ট্রোডিউস করতে, 100% এটা আমার একদম ইচ্ছা ছিল। এবং ওর হাতের মডেল, মানে অন্য কারোর তৈরি মডেল না, ওর হাতের মডেল, যাকে ও ছোটবেলা থেকে তৈরি করে। আমার ছেলের বিয়েতেও পঙ্কজই ওকে সাজিয়েছে, মানে পঙ্কজের কাছেও সেজেছে। তো কাজেই সবটাই যখন পঙ্কজ করেছে, এটাও পঙ্কজের হাত থেকে শুরু হলো। তো আমার মেয়ে, হাসো, তোমার লক্ষ্মী, এটাই আমি তোমায় জিজ্ঞাসা, তোমার লক্ষ্মী এবং তোমার স্ট্রেংথও বটে। না, শুধু লক্ষ্মী না, ও আমার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, পুরো দায়িত্বই পালন করছে এখন। মানে আমি বলছি, আমার ছেলে আছে যদিও, সে সমানধারে ভীষণভাবে আমাকে এবং আমার পুত্রবধূ
তারা দুজন ভাবে একদম আগলে রেখেছে, মানে একটা প্রদীপের আলোকে যেভাবে এরকম করে যাতে না নিভে যায়, যেভাবে ধরে থাকে না, মানে আমার বাবা মারা যাওয়ার পর এতটা হয়তো হয়নি, কিন্তু আমার হাজবেন্ড চলে যাওয়ার পর, মানে ওরা বাবা চলে যাওয়ার পর যে ওরা কিভাবে আমাকে আগলে রেখেছে এটা ইয়ের বারে। আর আমার এইটুকুনি মেয়ে, আমার 13 বছরের মেয়ে, মানে এখনো 14 হলো, 14 বছরের মেয়ে আমার, সে আমাকে যে কিভাবে প্রত্যেক মুহূর্তে যে না আমাদের বাবা আমাদের সঙ্গে আছে, তুমি কাঁদবে কেন, কাঁদলে সে দুঃখ পাবে, তুমি কাঁদবে সে দেখতে চাইছিল, তুমি কাঁদবে সে সেটা চেয়েছিল, তুমি কেন এ করছো। আর আমার এইটুকুনি পাওনা ছিল যে আমার সাথে আমার বাবা 13 বছর থাকবে, তার বেশি থাকবে না। আমি না স্টান হয়ে গেছি, এবং ও পরীক্ষা দিয়ে 9-এ উঠলো। আমি ভাবিনি যে ও এই অবস্থার মাঝখানে এইভাবে পরীক্ষাও দিতে পারবে, কারণ ওর বাবা মারা গেছেন তার পুজো, তারপরে ওর পরীক্ষা ছিল। আমি ভাবিনি যে করবে, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা সাবজেক্টে কোনটাতে 75, কোনটাতে 85, কোনটাতে 90 এই ঘরে নাম্বার পেয়ে ও পাশ করেছে। আমি সত্যি খুব সৌভাগ্যবতী, আমি সত্যি খুব রত্নগর্ভা। আমার একদিক দিয়ে ভগবান কেড়ে নিয়েছেন, কেন কাড়লেন আমি জানি না, হয়তো বোধহয় আমি যাতে পুরোপুরি সব শেষ করে দিয়ে জনগণের জন্য কাজ করতে পারি, তার জন্যই বোধহয় ভগবান আমাকে একদম একা করে দিলেন, যে আমার একদম পিছটান রইল না। আমার খালি এখন পিছটান হচ্ছে মেয়ে পড়াশোনা করে একটু বড় হবে, মা আছেন, শাশুড়ি মা আছেন, আর সমাজের জন্য কাজ করা। হ্যাঁ, সমাজের জন্য, মানে আমার মনে হচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় যে এই জন্য কি আমি একদম ইয়ে হয়ে গেলাম, যে আর কিছু নেই, মানে বাড়ি ফিরতে হবে, বাড়ির যে টান, যে একটা হাজবেন্ড রয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে, করতে হবে, ও করতে হবে, সেই কারণে কি চলে গেল, মানে কোনো তো যাওয়ার কারণ ছিল না, মানে আমি বারবার অঙ্কটা মেলাতে চাই। এখন তুমি যে একটা দায়িত্বে আছো তোমার রাজ্যের, সে দায়িত্ব তো মানে বেশ ভালো একটা পজিশনে তোমার সামলাতে হয়, ব্যস্ততা। যদি এর থেকে অন্য কোনো দায়িত্ব আসে তখন তুমি বিষয়টা কিভাবে দেখবে? আমি মানুষের কাজ করার জন্য প্রাণ দিতে পারি। আমি এখন একটাই প্রার্থনা করি, আমার মেয়ে যেন ঠিক জায়গায় দাঁড়িয়ে যায়, সেও যেন দেশের জন্য কিছু করে। এবং আমি আমার ছেলেকেও বলেছি, বাইরে কাজ করছিস, পয়সা কড়ি করছিস, করে দেশে ফিরে এসে দেশের কিছু করবি। প্রচুর মানুষ আছে দেশের যাদের প্রয়োজন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি যেদিনকে মরবো, মরবার দিন অবধি যেন আমি মানুষের কাজ করে যেতে পারি, কখনো যেন লোভ লালসা আমাকে গ্রাস না করে। আর চাইবো যে যেদিন আমি মরবো সেদিন যেন আমার বর আমাকে নিতে আসে। না, এই মৃত্যুর কথা নয় আমরা শেষ করবো, কিন্তু একেবারেই প্রথম টাইম নিয়ে, হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে বলছি, বুঝতে পেরেছি, কিন্তু এই কথা আমরা বলবো না, শেষ করবো। তবে নিখাতের কাছে গিয়ে শেষ করবো, অনেকক্ষণ চুপচাপ শুনছে সব কথা। আমাদের সুভদ্রাদির ঘরের লক্ষ্মী এবং সুভদ্রাদির স্ট্রেংথ আমি বলবো যে, এবং অত্যন্ত অল্প বয়সে এত সাহসী একটা মেয়ে, সত্যি ওকে দেখে অনেক কিছু শেখার। আমি এটাই বলবো, এই সাহসটা সঞ্চয় করে কিভাবে, নিজের এত সুন্দর হাসি খুশি মিষ্টি একটা মেয়ে। আমার মাও তো আছে, ওনাকেও তো ভালো রাখতে হবে, তো আমি ভেঙে গেলে তো উনি তো আর কোথায়, মানে তার তো কোনো আশা মানে থাকতে পারে না না। তো ফলে সেই জন্যই আর কি আমার মাকে অন্তত আমার থেকে অন্তত একটু ভালো রাখাটা আমার কর্তব্য, একদম ব্যাস সেই জন্য আর কি। একদম। আর দুজনকে কেন, সবাইকে নিয়ে খুব ভালো থাকতে হবে, তাই তো? ও খুব ভালো পেইন্টার, খুব গুণী মেয়ে। ও এত ভালো আঁকে এই সমুদ্রে, মানে ও 3 বার রামকৃষ্ণ মিশনে ও পুরো গ্যালারিতে ফার্স্ট হয়েছে, 3 বার। বেস্ট এক্সিবিট হয়েছে ও 3 বার, 3 টাইমস। তো ওকে স্যার বলেছে যে আবার 4 বারের তুই হবি, দেখবি, স্যার ওকে বলেছেন। তো খুব ভালো ছবি আঁকে। আর আমাদের খুনসুটিও বেশ চলে, আমি যা দেখছিলাম, মেয়ে সাজবে না, মেয়েকে মাই সাজাবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওর মধ্যে একদম সাজতে চায় না, ও একেবারে সুন্দরী। হ্যাঁ, ও একদম সাজে না, একটু কাজল পরবে না। আর আমার কি, আমি জীবনে মেয়ে চেয়েছিলাম এই কারণে, সাজাবো গোজাবো, একটু লিপস্টিক পরাবো, কাজল পরাবো, কিন্তু কিচ্ছু সাজবে না, ও সাজতে চাই না, কিন্তু মেকআপ কিনবে, সেটা এবার আমি তো এইসব মেকআপ গুলো ব্যবহার করি না, ওগুলো পরে আছে কাউকে দিয়ে দেবে, অদ্ভুত। কিন্তু মাকে আজকে সুন্দর দেখাচ্ছে তো,
হ্যাঁ সে তো অবশ্যই, পঙ্কজ ভাইয়া করেছে সুন্দর লাগবে না, লাগতে বাধ্য। আর নিজেকেও তো সুন্দর লাগছে। ফার্স্টে তো সাজতে চাইছিল না, ফার্স্টে তো লিপস্টিক কাজল নিয়ে একটু মনটা খারাপ ছিল, তারপর পুরো দেখার পর কেমন লাগছে। না সে ঠিক বলেছিল লাইটিং এ আলাদা লাগবে, সে লেগেওছে। প্রথমে খুব গডি লাগছিল, খুব বেশি মানে লাগছিল মেকআপ, তাও আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো সেটাই। মা বেস্ট ফ্রেন্ড না, নাকি বেস্ট ফ্রেন্ড আছে? হ্যাঁ মানে মায়ের সাথে ঝগড়া, মায়ের সাথে ভালোবাসা, মায়ের কাছে আদর, মায়ের কাছে বকুনি, এটা প্রত্যেক দিনের রুটিন, সে প্রত্যেক দিন হয়। তো বেস্ট ফ্রেন্ড অবশ্যই। একদম এরকমই হাসি খুশি আমরা দেখতে চাই, তাই না? এই হাসিটাই আমরা দেখতে চাই মা মেয়ে সকলের মুখে। পঙ্কজদা তো আছেই। আবার আমরা এবং রাত্রিবেলা একটা আসর বসে, ছেলে ছেলের বউ, আমি, আমার মেয়ে আর মা। মার সাথে একটা ফার্স্ট হাফ হয়ে যায়, দিয়ে মা ঘুমোতে চলে যায়, তারপর আমি, ও, ছেলে, ছেলের বউ, মানে ভিডিও কলে এটা একটা চলে। যেদিনকে ছুটি থাকে, মানে ওর যেদিনকে স্কুল থাকে না সেদিনকে রাত্রি 1টা-1:30, আর যেদিনকে ওর স্কুল থাকে সেদিনকে একটু ওটা 11:30, 11:45, 12টা ম্যাক্সিমামের মধ্যে শেষ হয়ে যায়। এরকমই চলতে থাকুক, এবং আমরা নিখাতকে আরো সুন্দর সুন্দর সাজে দেখতে চাই কিন্তু, তাই তো? দেখতে চাই, আশা করি। একদম সকলেই দেখতে চান। অবশ্যই সুভদ্রাদিকেও এরকম হাসি মুখে সুন্দর সাজে পঙ্কজদাই পারবে। তো শেষ করব, শেষে কি বলবে? নববর্ষ আসছে, নতুন বছর, অনেক আশা, অনেক ভালো কিছু নিয়ে আসুক, তাই না সুভদ্রাদি? নববর্ষে আমি খালি এটুকু বলবো, কোনো মানুষ যেন না কাঁদেন, কোনো মানুষের যেন কোনো দুঃখ না হয়, কেউ যেন কাউকে না হারায়, হারানোর কষ্ট বড্ড বেশি। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যেন মানুষের জীবন সুখ সমৃদ্ধি সম্মানে ভরে যাক। সম্মান ভীষণ প্রয়োজন মানুষের। আমি হয়তো কাউকে খাবার দিলাম, কাউকে হয়তো টাকা দিলাম, পয়সা দিলাম, গয়না দিলাম, সম্মান দিলাম না, সেই টাকা পয়সা গয়না খাবার দাবারের কোনো মূল্য নেই যদি সেখানে সম্মান না থাকে। তাই আমি বলবো সব মানুষ মানুষকে সম্মান দিতে শিখুক, সব মানুষ মানুষকে একটু সহানুভূতিশীল হোক, সব মানুষ মানুষের প্রতি একটু দয়াবান হোক, সব মানুষ মানুষের প্রতি একটু শ্রদ্ধা জ্ঞাপন করুক। আমি চাইবো এটাই হোক, এবং আমাদের এই নববর্ষ সারা বছর থাকুক। আবার সামনের নববর্ষে এই একই প্রার্থনা করব, এরকম করে যেন বছর বছর কেটে যায় এবং আমরা যেন সবাই খুব ভালো থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।